ঠিক আছে? তো খেয়াল করো, আমরা আগে কালকের এই সূত্রগুলো একটু রিভিশন করে নিই, ঠিক আছে? আমরা সরল ছন্দিত স্পন্দন নিয়ে মেনলি কথা বলতেছিলাম, ঠিক আছে? তো সরল ছন্দিত স্পন্দনের আর একটা সূত্র দেখলাম যে বইয়ে ছিল টি সমান 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, ঠিক আছে? তোমরা সবাই ফিজিক্সের সূত্র থেকে সম্পর্ক বের করতে জানো। ভিডিও হচ্ছে ওকে? তো খেয়াল করো, যদি আমাদের জি কনস্ট্যান্ট থাকে, মানে আমি দুইটা দোলক এখানে পরীক্ষা করি, আর যদি দুইটা দোলকের লেন্থ আলাদা হয় তাহলে এখান থেকে লেখা যাবে টি সমানুপাতিক রুট ওভার এল, ঠিক আছে? তার মানে পর্যায় কাল হচ্ছে আমাদের আর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এখন তোমাদের না, মানে যারা নতুন এই অধ্যায়টা শুরু করে, আমি যখন শুরু করছিলাম আমার একটা জিনিস বুঝতে অসুবিধা হইতো, তো দেখলাম পরে স্টুডেন্ট এই জিনিসটাই অসুবিধা করে। তো খেয়াল করো, পর্যায় কাল মানে বৃদ্ধি পাওয়ার কথাটা বুঝো তুমি। পর্যায়কাল বাড়া যাওয়া মানে সময়টা বেশি লাগবে, একটা দোল হইতে না সময় বেশি লাগবে। দেখো পর্যায় কাল বাড়ে গেছে, পর্যায় কাল কাকে বলে? সহজ কথা, একবার একটা দোল দিতে যে সময় লাগে, তাহলে পর্যায় কাল বেশি হওয়া মানে তোমার বেশি সময় লাগতেছে, স্লো মোশন, মনে রাখতে পারো। পর্যায় কাল বেশি হওয়া মানে স্লো মোশন, ঠিক আছে? এখন খেয়াল করো, তোমরা আগের দিন একটা সূত্র লিখে দিয়েছিলাম, সূত্র ছিল টি আর এফ এর মধ্যে সম্পর্ক, টি সমান 1/f লেখা যায়, ঠিক আছে? তো খেয়াল করলে দেখবা পর্যায় কালের সাথে ফ্রিকোয়েন্সি সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। পর্যায় কাল যদি বড় হয় না, পর্যায় কাল যদি বেশি হয় ফ্রিকোয়েন্সি কি হবে? কম হবে। আর এটাই লজিক্যাল হওয়ার কথা ছিল। ফ্রিকোয়েন্সি মানে 1 সেকেন্ডে যতবার কাঁপে। আচ্ছা, একটা সরল দোলক যদি স্লো চলে, পর্যায় কাল যদি অনেক বেশি হয়, সময় বেশি লাগে, তাহলে 1 সেকেন্ডে কম কাঁপবে, মান আমি কম পাবো। বুঝতে পারো? এটা কিন্তু ফিল করে পড়তে হবে, এটা না যে হ্যাঁ আমি ব্যস্তানুপাতিক হয়ে গেল। ফিল করতে হবে। সময় যখন বেশি লাগবে, মনে করো স্লো দুল খাচ্ছে, সময় বেশি লাগতেছে, তাহলে 1 সেকেন্ডে কম আমি মান পাবো। সময় যদি কম লাগে 1 সেকেন্ডে বেশি মান পাবো, বেশিবার তুমি দোল দেখতে পারবে, ঠিক আছে? তো আসলে আমরা একটু দৈর্ঘ্য নিয়ে পরীক্ষা করি। আমরা স্প্রিং এর ভরের কথাও দেখছিলাম, যদি একটা, এটা তো কার জন্য ছিল বলতো? এটা একটা সরল দোলকের জন্য ছিল, ঠিক আছে? আর অবশ্যই তানিশা মনে রাখবো, যখন এই সরল দোলক পরীক্ষা করবো তুমি হুট করে বেশি টানে দিলে কিন্তু হবে না, ঠিক আছে? আর তুমি বললো ভাই আমি এত দূর টানছি, এটা তো স্লো চলতেছে, কিন্তু এখানে তো এই কোণের উপর কোনো মান টান বলে দেওয়া নাই। তো মনে রাখবে, একটা সরল দোলক তখনই বলে দেওয়া যাবে যখন তুমি এর সরণটা খুবই কম পরিমাণ করবা। তো বোঝানো, হ্যাঁ 4 ডিগ্রি তারও কম। তো বোঝানোর জন্য আমরা কি করি? বড় করে আর্ট করি, নাহলে এটা একটা সরল দোলক হিসেবে কাজ করবে না। আর একটা কথা স্পষ্টভাবে বলে দিব, তুমি যতগুলো স্পন্দন গতি পড়বা তোমাদের বইয়ে, এসএসসিতে, কলেজে, সবগুলো সরল ছন্দিত স্পন্দনে তুমি পড়বা, ঠিক আছে? যতগুলো ম্যাথ করবো প্র্যাকটিক্যালি দেখবো সরল ছন্দিত স্পন্দনই পড়বো, কারণ কমপ্লেক্স স্পন্দন, ঠিক আছে, তারপর আরো টর্ক আছে, ওগুলো আমাদের কলেজ লেভেলও নাই, ঠিক আছে? শুনে রাখো, কলেজ লেভেলও নাই, তো 9 10 তো প্রশ্নই আসে না। আমরা দেখলাম একটা স্প্রিং এ যদি আমরা এখানে একটা ভর, হ্যাঁ এখানে রাউট ক্লিয়ার করি, কালকে ভিডিও আলোচনা হয়নি। খেয়াল করো, একটা স্প্রিং মনে করে এরকম ছিল, ঠিক আছে? তো তুমি যদি একটা ভর যুক্ত করো, এটা কিন্তু কিছু পরিমাণ প্রসারিত হবে, তো তাকে কি তুমি এক্স পরিমাণ বলবা? খেয়াল করো, আমি যখন একটা ভর যুক্ত করব, এটা কিন্তু কিছু পরিমাণ কি হবে? প্রসারিত হয়ে এতটুকু হয়ে আসছে, ঠিক আছে? আগে এম ভর যুক্ত করছে, আগে ছিল এখানে, তো খেয়াল করো স্প্রিংটা এতটুকু পরিমাণ প্রসারিত হয়ে গেছে। একে কি আমি এক্স বলতেছিলাম? আমি কি এটাকে সাম্য অবস্থা বলতেছিলাম? না, আমার ঘটনা শুরু হয়েছিল এখান থেকে, আমি এই ঘটনা জানতামই না, ঠিক আছে? এখন স্প্রিংটা যে অবস্থা আছে ওটাকে সাম্য অবস্থা বলতেছি। স্প্রিং কি দোল খাবে না? স্থির আছে না? তাহলে একটা জিনিস স্থির থাকা মানে সাম্য অবস্থায় থাকা। দেখো দোলকটা স্থির অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। একটা স্প্রিং এ তুমি ভর যুক্ত করলাম, ভরটা স্প্রিং অবস্থায় আছে, তুমি এখন টানাটানি করো নাই, জাস্ট তুমি ভরটা এখানে আটকায় রাখছো, একটু নিচে পড়ে যাবে, তো এটা কি স্থির অবস্থা আছে না? এটা কিন্তু সাম্য অবস্থায় আছে। সো কখন এটা ভুল করবো না, যদি আমি বিস্তার তোমাদেরকে বের করতে দিই। আগের দিন আমরা আলোচনা করছিলাম, বলো ভাইয়া স্প্রিং আগে ছিল এখানে, এক্স পরিমাণ প্রসারিত হইল না, এটা না। বিস্তার কাকে বলে? যতটুকু ডিস্টার্ব দিব, আমি ডিস্টার্ব এখনো দেওয়া শুরু করিনি, ঠিক আছে? তো ঘটনা দেখো শুরু হয়েছিল আমার এখান থেকে, এই যেটা হচ্ছে সাম্য অবস্থা, বুঝতে পারতেছো? স্প্রিংটা যখন আমি এম ভরটা খুলে রাখবো, এটা কিন্তু আগে একটু হইলেও ছোট ছিল, এখন এটা কি হবে? প্রসারিত হবে। তো যতটুকু প্রসারিত হইল, এরা কিন্তু বলবা না যে এক্স পরিমাণ প্রসারিত হইলো, বিস্তার হচ্ছে এক্স, না। আমি আগের ঘটনা কিছু জানি না, মনে করো আমি মনে করো ভর সহ নিয়ে আসছি, না ভর সহ নিয়ে আসছি, ঠিক আছে? বুঝতে পারতেছো? তো এখন এরা কি দোল খাবে? অবশ্যই দোল খাবে না। দোল কখন খাবে? যখন একটু তোমরা দুষ্টামি করবে। তো কেউ দুষ্টামি করে কি করছে, এটাকে এক্স পরিমাণ নিচে নামায় ফেলছে। এখন দেখো সাম্য অবস্থার দিকে নিচে নামায় ফেলছো, এখন এ আর থামবে না, ঠিক আছে? দুষ্টামি দিয়ে ফেলছো। এখন এ একবার সাম্য অবস্থা থেকে এক্স পরিমাণ নিচে যাবে, উপরে সাম্য অবস্থা যাবে, এবং খেয়াল করবা এক্স পরিমাণ উপরেও যাবে।
ঠিক আছে? এখানে আরেকটা ডাউট আমি ক্লিয়ার করে দিই। মনে করো এই দোলকটা কোনো এক সময় এক্স পরিমাণ কিন্তু উপরেও যাবে, ঠিক আছে? তো তোমাকে যদি বিস্তার বের করতে দিই, স্টুডেন্ট মাঝে মধ্যে ভুল কি করে, সম্পূর্ণ এই দৈর্ঘ্যকে তারা বিস্তার বলে। আমার এই দৈর্ঘ্য আমার বিস্তার না, বিস্তার হচ্ছে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ কতটুকু নিচে অথবা উপরে। সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ কতটুকু নিচে, ভাই এক্স, তো এক্স হচ্ছে আমার বিস্তার, অথবা তুমি উপর দিয়ে বলতে পারো এক্স হচ্ছে বিস্তার, ঠিক আছে? কখনো এই টোটালটা কিন্তু বিস্তার হবে না, বুঝতে পারতেছো? যেমন খেয়াল করছি, দোলকের কথা বলি, এটা মনে করো এখানে আমি ঝুলায় রাখছি, ঠিক আছে? এটা কিছুক্ষণ পরে এখানে চলে যাবে। তো যদি আমি নিচে এক্স এর মানের সাথে তুলনা করি, আমি এইখান থেকে এটা এক্স পরিমাণ সরাইছিলাম, তো এটা এখান থেকে আবার এইখানে চলে যাবে, ঠিক আছে না? তো তুমি আমাকে বিস্তার কি সম্পূর্ণটা বলবা? না, বিস্তার হচ্ছে সাম্য অবস্থা থেকে ডানে অথবা বামে, সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ ডানে অথবা বামে কতটুকু সরছে, ডানে অথবা বামে বলতে পারো, ঠিক আছে? এটা কিন্তু বিস্তার। এই সম্পূর্ণটা কিন্তু বিস্তার না, এই সম্পূর্ণটা কিন্তু বিস্তার না, ঠিক আছে? আরেকটা সূত্র দেখছিলাম, আমরা হুকের সূত্র জানি, এফ সমান মাইনাস কে ইন্টু এক্স জানি, ঠিক আছে? তো খেয়াল করো, কেটা তো একটা কনস্ট্যান্ট, এখান থেকে লেখা যাবে এফ সমানুপাতিক মাইনাস এক্স, ঠিক আছে? এখন খেয়াল করো, বল সমান কি লেখা যায়, আরেকটা সূত্র লেখা যায়, এম এ লেখা যায়, খেয়াল আছে? তো খেয়াল করো, এম ইন্টু এ সমান মাইনাস কে ইন্টু এক্স, এখান থেকে এ সমান এম ভাগ করে দিতে পারবো, মাইনাস কে ডিভাইডেড বাই এম ইন্টু এক্স লিখতে পারবো, ঠিক আছে? একটা নির্দিষ্ট দোলকের জন্য তার কে আর এম এর মান ফিক্স থাকে। যেমন এই দোলকে খেয়াল করো, কে এর মানটা আর এম এর মানটা ফিক্স, কিন্তু এক্স এর মানটা ফিক্স না। তুমি কতটুকু নিচে করবা, কতটুকু উপরে করবা, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। তুমি একবার কম টানলা, একবার বেশি টানলা, ঠিক আছে? কিন্তু যত কম টানো, যত বেশি টানো, স্প্রিং কনস্ট্যান্ট কখনোই চেঞ্জ হবে না, এই ভরটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে খেয়াল করো, যদি এই সম্পূর্ণ রাশিটা এখানে কনস্ট্যান্ট থাকে, আমি কি লিখতে পারবো? এ হচ্ছে সমানুপাতিক মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমরা আগের দিন বলছিলাম যে স্প্রিং এ একটা দোলককে সরল দোলক বলার জন্য কি হইতে হয়, বল আর সরণ সমানুপাতিক হইতে হয়, কিন্তু বিপরীত আলাদা হবে। এন্ড কমন সেন্স থেকে চিন্তা করো, সরণ বাড়লে যদি বল বাড়বে, ভাইয়া বল বাড়লে তো ত্বরণ বাড়ে। তাহলে বল যদি সরণের সমানুপাতিক হয়, ডেফিনেটলি ত্বরণ সরণের সমানুপাতিক হবে। তো তোমার অপশানে যদি এটা থাকে, এটাও তোমার রাইট হবে, অপশানে যদি এটা থাকে, এটাও তোমার রাইট অ্যান্সারই হবে, ঠিক আছে না? খেয়াল করো, তুমি যতটুকু সরণ দিবা তত বেশি বল অনুভূত হবে, আর তত ফাস্ট এটা উপরে আগাবে। তাহলে বল যদি বেশি হয়, আমরা কি জানি, ত্বরণ বেশি হবে না? তাহলে একটা দোলককে সরল দোলক, সরল ছন্দিতে স্পন্দন, একটা স্পন্দনকে বলা তখনই যাবে যখন এই শর্তগুলো তার মধ্যে থাকবে, ঠিক আছে? আর মনে রাখবে, এটাকে যদি তুমি 4 ডিগ্রি থেকে বেশি মুভ করে ফেলো, তাহলে হুকের সূত্রগুলো মানবে না, ওই সূত্রটাই মানবে না, ঠিক আছে? কিন্তু এখানে তোমার ওইটা করে স্কোপ নাই, ঠিক আছে? কারণ তোমার একটা কথা মনে রাখবে, যখন আমার সরল ছন্দিতে স্পন্দন বলি না, এটা এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বরাবর আমি তুলনা করি। কিন্তু তুমি যদি এটাকে বেশি টানবা, এটা খেয়াল করে একটা বৃত্তাকার পথে ঘুরবে, এক্স অক্ষ বা ওয়াই অক্ষ পথে ঘুরবে না। কিন্তু এখানে ওই সুযোগটা নাই, এটা সবসময় ওয়াই অক্ষ বরাবর ঘুরবে। তো এটাকে শুধুমাত্র তোমার এক্স অক্ষ বরাবর রাখার জন্য তুমি যদি খুবই কম সরণ করো, দেখো আমি খুবই যদি কম পরিমাণ সরাই, মনে হবে যেন এক্স অক্ষ বরাবর দুলতেছে, মনে হবে। দেখো যদি এটাকে আমি এইখানে আনে রাখি দিতাম, দেখো এইখানে যদি আমি আনে রাখি দিতাম, 12 যদি কম করি, তো কি মনে হবে? মনে হবে না এক্স অক্ষ বরাবর দুলতেছে, তখন ওয়াই এর কোনো মান এখানে থাকবে না। কিন্তু যখনই তুমি বেশি টানে ফেলবা, তখন দেখবা গোল গোল ঘুরতেছে, আর গোল গোল ঘুরলে এটা সরল ছন্দি স্পন্দন হবে না, এটা এত বড় হবে না। আমরা তাও পরীক্ষার জন্য করলাম, ঠিক আছে? এখন খেয়াল করো, একটা স্প্রিং যদি আমি এখানে পরীক্ষা করি, একবার বড় দৈর্ঘ্য নিয়ে করবো, একবার ছোট দৈর্ঘ্য নিয়ে করবো, তাহলে এই সূত্রটা আমি চেঞ্জ কি করতেছি? দৈর্ঘ্য চেঞ্জ করতেছি, কিন্তু জি এর মান চেঞ্জ হচ্ছে না। আমার ঘরে জি এর মান যত ছোট করলে জি এর মান কি হবে? ততই হবে। ইনফ্যাক্ট এই এলাকায়, সবগুলো এলাকায় জি এর মান কি হবে? একই হবে। এখন খেয়াল করো, একটু তোমরা খেয়াল করো, ঠিক আছে? দেখো, এটা মনে করে সাম্য অবস্থা, কখনোই এটা ত্বরণ হবে না, স্থির থাকবে, ঠিক আছে? আচ্ছা থাক। সাম্য অবস্থা থেকে ডিস্টার্ব দিয়ে ফেলছি, কি হবে? দেখো কি হবে। হ্যাঁ সরি, একটু সামনে নিয়ে, ঠিক আছে? আর দেখো দোল দেওয়া শুরু করছে, এটা একটু পর কিন্তু থামে যাবে। কিন্তু আমরা এখানে একটা ইউনিফর্ম ঘটনা চিন্তা করতেছি, যেটা কখনোই থামবে না। তোমরা এটা কতটুকু লাগছে, একটু সময়টা মোটামুটি হিসাব করো, তখন আমি ছোট করবো, তখন দেখবা সময়টা হিসাব করো। দেখতে পারতেছো? এখন দেখো, আমি দৈর্ঘ্যটা অনেক কমাই দিলাম, ঠিক আছে? আমরা কি জানি, দৈর্ঘ্য কম হইলে সম্পর্ক সমানুপাতিক, দৈর্ঘ্য কম হইলে সময় কম লাগবে।
দেখো সময় কম লাগতেছে কিনা খেয়াল করো, আমি এতটুকুই সরাবো, সময় কম লাগতেছে, মনে হচ্ছে কম লাগতেছে। দেখো যখন দৈর্ঘ্য বেশি ছিল অনেক সময় বেশি লাগতেছিল, খেয়াল করছো, দেখো আমি একই পরিমাণ কোণে সরাইছি। তো খেয়াল করো এই যে একটু সামনে নিয়ে যাই, গেল আসলো গেল আসলো, স্লো মোশন। কিন্তু খেয়াল করো দৈর্ঘ্য আমি যখনই কমায় ফেলবো, এই যে দেখতেছো বেশি জোরে কাঁপতেছে। তাহলে খেয়াল করো একটা সরল দৈর্ঘ্যে যদি দৈর্ঘ্য বড় করব, পর্যায় কাল বড় হবে, সময় বেশি লাগবে, সময় বেশি লাগলে না ফ্রিকোয়েন্সি কম হবে। ফ্রিকোয়েন্সি মানে কি, 1 সেকেন্ডে কয়বার দোল দেয়, তো যখন বড় নিছিলাম 1 সেকেন্ডে কম দোল দিবে, ফ্রিকোয়েন্সি কম হবে। সময় বেশি লাগলে ফ্রিকোয়েন্সি কম হবে, সময় বেশি লাগলে ফ্রিকোয়েন্সি কম হবে, কম্পাঙ্ক কম হবে। কিন্তু যখন আমি দৈর্ঘ্যটা ছোট করছিলাম তখন এটা দেখো খুব ফাস্ট মুভ করতেছিল, তো সময় কম লাগতেছিল। আর সময় কম লাগলে এটা বেশি দোল দিবে 1 সেকেন্ডে, তো সময় যদি কম লাগে 1 সেকেন্ডে বেশি দোল দিবে। আর 1 সেকেন্ডে যতগুলো দোল দেয় তাকেই তো আমি কম্পাঙ্ক বলতেছিলাম। তাহলে সময় যদি কম লাগে আমি খেয়াল করবো 1 সেকেন্ডে কম্পাঙ্ক বেশি হবে। বুঝতে পারতেছো? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? তাহলে আজকে আলোচনাটা শুরু করা যাক, ঠিক আছে? আমরা বিস্তার নিয়ে আলোচনা করব। কার বিস্তার? সরল ছন্দিত স্পন্দন আমরা এখনো পড়তেছি, ঠিক আছে? আমি পড়াগুলো সামারি করে দিব যেন গুলা না যায়। আমরা এখন পর্যন্ত কি পড়তেছি? সিম্পল হারমোনিক মোশন বলা হয়, ঠিক আছে? সরল ছন্দিত স্পন্দনই পড়তেছি, সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? ওই ছন্দিত স্পন্দন, ছন্দন হওয়া, স্পন্দন হওয়া, কম্পন হওয়া, দোল দেয়া, এগুলো একই জিনিস, ঠিক আছে? ভাইব্রেশন। তো খেয়াল করো আমরা সিম্পল হারমোনিক মোশনে অনেকগুলো টার্মস দেখছিলাম, তো দুটো টার্মস এখনো বাকি ছিল, আলোচনা করছিলাম, ঠিক আছে? বিস্তার নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, খেয়াল আছে? বিস্তার লিখছি, এটা অ্যাম্পলিটিউড বলা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। তো বিস্তারের আলোচনা আগের দিন মোটামুটি হয়ে গেছিল, ঠিক আছে? বিস্তার মানে কি, সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ কতটুকু নিচে অথবা উপরে থাকবে, বা সর্বোচ্চ কতটুকু ডানে অথবা বামে থাকবে। আমরা দশা নিয়ে আলোচনা করতেছিলাম, ঠিক আছে? এই দশা, ঠিক আছে? দশা নিয়ে আলোচনা করছিলাম। দশা মানে কি? দশা মানে হচ্ছে অবস্থা, ঠিক আছে? দশা মানে হচ্ছে অবস্থা। এই দশার পর আমি সমদশা নিয়ে আলোচনা করব, যে কোন কোন বিন্দুগুলা বা কোন কোন অবস্থাগুলো আমার একই অবস্থা আছে, ঠিক আছে? দশা বা সমদশা নিয়ে আলোচনা হবে। আর দিনা তুমি আগে ক্লাসে ভিডিও দেখতে পারো, ভিডিও করা হয়েছে, ঠিক আছে? খেয়াল করো, দুইটা উদাহরণ দিব, সমস্যা নেই, নাম শুনে ফেমাস হয়ে গেল। এখন দেখো, আচ্ছা মনে করো এটা একটু বেশি পরিমাণ বোঝানোর জন্য টানলাম, ঠিক আছে? এখন কি হবে খেয়াল করো, এইটা এইখান থেকে যাবে, এইটা এখান থেকে যাওয়া শুরু করবে, সর্বোচ্চ আবার এই পর্যন্ত পৌঁছাবে, ঠিক আছে? সর্বোচ্চ এই পর্যন্ত পৌঁছাবে। কি ভিডিও হচ্ছে এখন? তাহলে এটা যদি এখান থেকে ছেড়ে দাও, ঠিক আছে, এটা যাবে আবার আসবে, একবার যাইতে আসতে যে সময় লাগে তাকে পর্যায়কাল টি বলা হয়। কম্পাঙ্ক মানে কি? 1 সেকেন্ডে জয়টা দোলন দেয়, ঠিক আছে? একটা দোল দিতে যে সময় লাগে, একটা স্পন্দন দিতে যে সময় লাগে তাকে পর্যায়কাল টি বলবো। আর 1 সেকেন্ডে জয়টা দোল দিবে তাকে কম্পাঙ্ক বলা হয়, ঠিক আছে? একটা হচ্ছে একটা দোলনের যে সময়, একটা হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো দোল দেয়, ঠিক আছে? খেয়াল করো, খেয়াল করো, আমি এখানে কিছু বিন্দু একটু নোটিস করি, তোমাকে বলতে হবে বিন্দুগুলো একই দশায় আছে কিনা, ঠিক আছে? মনে করো এই যে এখানে আরো সবুজ দিয়ে বুঝিয়ে দিলাম, ভুলে লাল হয়ে গেছে কিন্তু ববগুলোকে সবুজ করে দিব, ঠিক আছে? তো কিছু অবস্থা আমি এখানে দেখাচ্ছি, আর মনে করো এটা আমার এই অবস্থা, এটা আমার এই অবস্থা, ঠিক আছে? তো তুমি হয়তো এটাকে এ প্রাইম মনে করতে পারো, যে এর মনে হয় সমদশায় আছে, দিলাম এ প্রাইম, ঠিক আছে? এটা যদি আমার বি অবস্থা হয়, তোমাদেরকে ভুল করানোর জন্য এটাকে বি প্রাইম নাম দিলাম, এটাকে আমি সি নাম দিলাম, ঠিক আছে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে, খেয়াল করো এখানে দশা মানে কি বোঝায়? দশা মানে কোনো একটা কোণের অবস্থা বোঝায়, কোথায় আছে। তো ভাই এর দশা কি? এর দশায় এখন সর্বোচ্চ বিস্তারে আছে। এর বি এর দশা কি? বি এখনো সর্বোচ্চ বিস্তারে নাই, সি তে কিছু পরিমাণ ডানে আছে। আর দশা মানে মনে রাখবা, দশা আছে একটা কোণ, তো 9, 10 লেভেলে কোণের কোনো আলাপ করা নাই, ঠিক আছে? কিছু বলবা? আচ্ছা
দশা মানে কেমন অবস্থায় আছে, তো একটা কর্নার দেখলেই বোঝা যায় কেমন অবস্থায় আছে। সি কেমন দশায় আছে, সাম্য অবস্থায় দশায় আছে, ঠিক আছে। এ প্রাইম কেমন অবস্থায় আছে, সর্বোচ্চ বিস্তারে পৌঁছে গেছে, এমন অবস্থায় আছে। প্রশ্ন হচ্ছে এ আর এ প্রাইম কি একই দশায় আছে কি না। তোমরা মনে করতে পারো ভাইয়া এটা হয়তো এখান থেকে একই উচ্চতায় আছে, এটা একই উচ্চতায় আছে, বা এটা এখানকার সর্বোচ্চ বিস্তারে আছে, এটা এইখানকার সর্বোচ্চ বিস্তারে আছে, তাহলে হইতে পারে এটা একই দশায় আছে, তুমি মনে করতে পারো, কিন্তু আর একই দশা হবে না। বলছিলাম না, বলছিলাম দুইটা স্টুডেন্ট যদি পরীক্ষায় 50 নাম্বার করে পায় 100 পরীক্ষায়, তুমি দুজনকে খারাপ স্টুডেন্ট বলতে পারবা না, ঠিক আছে না, বিষয়টা এমন। ঠিক আছে, কে কোন অবস্থায় পরীক্ষা দিতে আসছে, কার আগের অবস্থা কি ছিল, কে কেমন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে একটু দেখতে হবে। ঠিক একইভাবে খেয়াল করো, এর ব্যাকগ্রাউন্ড ছিল এ এই অবস্থা থেকে ডানে যাচ্ছে, এ প্রাইম কোথায় যাচ্ছে, বামে যাচ্ছে, দুজনে একই অবস্থায় আছে, কিন্তু একজন ভালোর দিকে আগাচ্ছে, ডান মানে ভালো না, তো একজন আচ্ছা ঠিক আছে ডান, তো একজন মনে করো ডানের দিকে আগাচ্ছে, একজন বামের দিকে আগাচ্ছে, ঠিক আছে, তাহলে এদের দশা একই না। যদি দশা একই থাকতো পরবর্তী সময় একই করতো। মনে করো দুইটা স্টুডেন্ট প্রথম ম্যাথ পরীক্ষা 50-এ দুজনে 100-র মধ্যে 50 পাইলো, আমি ম্যাথ পরীক্ষা নিলাম, দুজন স্টুডেন্ট 100-র মধ্যে 50 পাইলো, যদি দুজনের একই দশা হইতো পরবর্তী পরীক্ষা ওরা একই নাম্বার পাইতো, কিন্তু দেখলাম না একটা স্টুডেন্ট যে 50 পাইছে পরবর্তী পরীক্ষা A+ পাই গেল, আর একজন যে 50 পাইছে 50ই পাইছে। তো আগের পরীক্ষার রেজাল্ট দেখে আমি কখনোই একই দশা বলবো না, কারণ একজন ওই অবস্থা থেকে ভালো করছে, একজন ওই অবস্থা থেকে খারাপ করছে। আর মনে করো একটা পি স্টুডেন্ট, একটা হচ্ছে কিউ স্টুডেন্ট, দুজন আমি ম্যাথ পরীক্ষা দিলাম, প্রথম পরীক্ষায় দুইজনে 100-র মধ্যে 50 পাইলো, পরবর্তী পরীক্ষায় দুজনে 40 পাইলো, তার পরবর্তী পরীক্ষায় দুজনে 30 পাইলো, তার পরবর্তী পরীক্ষায় দুজনে কত পাইলো, আর 60 পাইলো। আমি বলবো হ্যাঁ এই দুজন একই দশায় আছে, মানে এরা দুজনে খারাপ, ঠিক আছে, এরা দুজনে কেমন স্টুডেন্ট, হ্যাঁ তো খারাপ স্টুডেন্ট হইতে পারে, ঠিক আছে। কিন্তু দেখো এখানে এ আর এ প্রাইমকে তুমি কখনোই একই দশায় বলবা না। কেন বলবা না বুঝতে পারতেছো, একটু পরেই সিন চেঞ্জ হয়ে যাবে, একটু পরেই এ যাবে ডানের দিকে, এ প্রাইম যাবে বামের দিকে, তাহলে এরা কখনোই একই দশায় আমি বলবো না। আচ্ছা বলো তো, মনে করো এ থেকে যাত্রা, দেখো এটা কিন্তু একটা ভিডিও, বুঝতে পারতেছো, আমি যে বোর্ডে আর্ট করছি না এটা কিন্তু একটা স্থির চিত্র না, এটা কিন্তু আসলে একটা ভিডিও, বুঝতে পারো, এটা কিন্তু একটা ভিডিও, ঠিক আছে, যেমন একটু আগে দেখাইলাম এটা একটা ভিডিও। তো খেয়াল করো এ থেকে শুরু করে আবার যদি এতে চলে আসে তখন আমি একই দশা বলতে পারবো, হ্যাঁ তখন একই দশা বলা যাবে। কারণ খেয়াল করো প্রথমে যখন এতে ছিল, খেয়াল করো মনে করো এ থেকে শুরু করে আবার এতে যদি ফিরে আসে তখন আমি একই দশা বলতে পারবো। কারণ কি খেয়াল করো, প্রথমে এর টেন্ডেন্সি ছিল ডানে যাওয়ার, এ যখন একবার ঘুরে আবার এতে আসলো তখন ওই যে বকটা তার টেন্ডেন্সি কি হবে, ডানে যাওয়ারই হবে। তো দুইটা একই জায়গায় আছে এবং একই জায়গায় যাওয়ার টেন্ডেন্সি, তাহলে আমি বলবো এরা হচ্ছে একই দশায় আছে। এখন তোমাদের কালকের দিনে একটা উত্তর দিদি ভুল উত্তর দিছিলাম, ঠিক আছে, দেখা দেওয়ার সময় ছিল না। মনে করো বি এখানে আছে, ঠিক আছে, এই বিটা ঘুরে আসে আবার বিতে আসলো, তুমি কি একই দশা বলবা? দেখো এটা কিন্তু একটা ভিডিও, ঠিক আছে, বোর্ডে তার ভিডিও আর্ট করা সম্ভব না। মনে করো এটা বিটা এখানে ছিল, ঠিক আছে, এটা এখানে ছিল না, এটা মনে করো বিতে আসছে, তো বিতে আমি একটা দশায় দেখলাম, তা আমি এর সমদশা দেখতে চাচ্ছি যে এর সমদশা কোনটা হবে। আচ্ছা বি যায় আবার বিতে ফিরে আসলো, সমদশা বলবা না? কেন? প্রথম বি এর টেন্ডেন্সি ছিল ডান দিকে যাওয়ার, দ্বিতীয়বার যখন ঘুরে বিতে আসলো এর টেন্ডেন্সি বাম দিকে যাওয়ার। যদিও একই বিন্দুতে আসে, একটু পরে এদের রেজাল্টের মধ্যে পার্থক্য চলে আসবে, একজন বেশি নাম্বার পাবে একজন কম নাম্বার পাবে, ঠিক আছে। কিন্তু খেয়াল করো এই বি ঘুরে আসে, বি পার করে আবার বিতে আসলো, তখন একই দশা বলবা? অবশ্যই একই দশা বলবো, কারণ প্রথম বি এর টেন্ডেন্সি ছিল এখান থেকে ডানে যাওয়ার, দ্বিতীয় বি টেন্ডেন্সি যখন এটা ঘুরে বি কে পার করে আবার বিতে আসলো তখন এর টেন্ডেন্সি কি ছিল, ডানে যাওয়ার, ঠিক আছে। তাহলে তোমাকে দেখতে হবে দুইটা বিন্দু দশা যদি সেম থাকে পরবর্তী সময়ে এদের একই অবস্থা হবে, বুঝতে পারতেছো? এখন দশা বোঝার জন্য কিছু শর্ত যদি বলে দিই তাহলে খুব ভালো লাগে, ঠিক আছে। মনে রাখবা কোনো একটা বিন্দু বা কোনো একটা বস্তু, এখানে যদি কথা বলি, একটা পর্যায়কালের পর তার একই দশায় ফিরে পাবে, ঠিক আছে, একটা পর্যায়কাল দেওয়ার পর তার একই দশায় ফিরে পাবে। যেমন খেয়াল করো এ বিন্দু ছিল, এর একটা পর্যায়কাল মানে কি, যাওয়া আবার ফিরে আসা, তো একটা পর্যায়কালের পর ও আবার একই অবস্থায় ফিরে আসছে, আবার যখন একটা পর্যায়কাল পার হবে ও আবার একই অবস্থায় ফিরে আসবে। বি এর জন্য একটু তুলনা করো, বি গেছে
যদি এখানেই চলে আসে তো এতটুকু সময় তো গ্যাপ হয়ে গেল, বুঝতে পারতেছো না? বিকে তুমি যদি এখান থেকে যাওয়া এখান থেকে আসাকে একটা পর্যায়কাল বলো, তাহলে আমি বলবো একই দশায় আছে, কিন্তু এটা পর্যায়কাল কখনই হবে? কখনই হবে না। বি মনে করো এখান থেকে যাওয়া শুরু করছে না, তো বি দেখো এখান থেকে আসলো, এ যাবে, এটা পিছনে যাবে, আবার ফিরে আসবে, তখন যে সময় লাগবে তাকে এক পর্যায়কাল বলবো। বোর্ডে একটু আমি আর্ট করে বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করো। মনে করো এ থেকে শুরু করে গেল, বি পার করে গেছে, বোর্ডে খেয়াল করো, আবার বিতে আসে এখানে থামে গেছে, তুমি কখনই বলবা এটা একটা পর্যায়কালের সময়? কখনই বলবা না। খেয়াল করো, কারণ বি তো এখানে ছিল, বি এখানেও আছে, কিন্তু এদেরকে আমি একই দশা বলবো না। একই দশা কখন হয়? এক পর্যায়কালের পর পাওয়া যাবে, কিন্তু দেখো এখানে একটা সময়ের গ্যাপ থাকে গেছে, বুঝতে পারতেছো? কি দিতে হবে? এটা বি থেকে যদি তোমার নিতে যাচ্ছ, বি থেকে যাবে, ঠিক আছে, মনে করো এই যে এতটুকু গ্যাপ থাকে গেছে, কারণ বি থেকে গেছে, বি থেকে চলছে, এতটুকু সময়ের গ্যাপ থাকে গেছে। কিন্তু যদি সবুজ কলম খেয়াল করো, কিন্তু খেয়াল করো বি থেকে এখানে গেল, আবার ফিরে আসে, উপরে উঠছে, আবার নিচে নামছে, খেয়াল করো এই সময়টা একটা পর্যায়কালের সময়, বুঝতে পারতেছো? দেখো বি থেকে যদি নেই, বি গেছে, আবার ফিরে আসছে, বি কে ক্রস করে উপরে গেল, নিচে দেখাচ্ছি, এখানে আবার ফিরে আসলো, তো খেয়াল করো এখানে পুরো একটা পর্যায়কালের মতো সময় পাওয়া গেছে। দেখো এখানে সম্পূর্ণ আচ্ছা এই লাইনটা এখানে আট করলে ভালো হইতো নাকি, এখান থেকে নাও, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে একটা পর্যায়কালের সময়, সম্পূর্ণ গেছে আবার ফিরে আসছে। কিন্তু যদি তুমি এই পদগুলো না আট করো তো পর্যায়কাল হবে? হবে না, ঠিক আছে? তাহলে দশা হচ্ছে কোনো একটা বস্তু বা কোনো একটা এখানে ববের একটা অবস্থা। সমদশা কাকে বলবে? যখন কণাগুলো একই দশায় থাকবে। তো একই দশা আছে কিনা এটা বোঝার জন্য তোমাকে একটু হইলেও পরবর্তী সিচুয়েশন দেখতে হবে, ঠিক আছে? যদি দেখো যে পরবর্তী সিচুয়েশনও একই আছে, তাহলে হ্যাঁ একই দশায় আছে, তাহলে একই দশায় কখনোই থাকবে না। যেমন খেয়াল করো, মনে করো সি থেকে যাওয়া শুরু করলো, একটু উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো সি থেকে যাওয়া শুরু করলো, আবার সিতে ফেরত আসলো, তো তুমি এই সি আর আগের সিকে একই দশা বলবা? সি থেকে যাওয়া শুরু করছে, সিতে ফেরত আসছে, তো দুইটা একই জায়গায় আছে, একই দশা বলবো? বলবো না, কারণ প্রথম সি এর টেন্ডেন্সি ছিল ডানে যাওয়ার, যখন ফিরে আসছে এর টেন্ডেন্সি কি এইখানে যাওয়ার, এর টেন্ডেন্সি কি ছিল এইখানে যাওয়ার ছিল, একই দশা বলবো না। কিন্তু খেয়াল করো সি থেকে গেছে, আবার ফিরে আসছে, উপরে অ্যাড করবো, আবার এইখানে মনে করো সিতে আসছে, এখন এই সি আর আগের যে এই সিকে আমি একই দশা বলবো, কারণ দুইটা বিন্দু একই জায়গায় আছে, একইভাবে এখন সামনের দিকে আগাবে, ঠিক আছে? এখন একটু আমি সামারি করে দিব, ঠিক আছে? লেকচারটা একটু সামারি করে দিব, খেয়াল করো। আমরা কালকের লেকচার আর আজকের অধিকাংশ সময় আমরা কি বললাম? সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন বা সরল স্পন্দন গতি বললাম, ঠিক আছে? কেন এতগুলো লেকচার দিলাম বলো তো? তোমার অধ্যায়ে সরল দোলকের খুব একটা লেকচার তুমি দেখতে পারবা না, ঠিক আছে? আমাদের অধ্যায়ে বলি মেইনলি আমরা দুই ধরনের আলোচনা করব, দুই ধরনের আলোচনা, ঠিক আছে? প্রথম আলোচনা হবে তরঙ্গ নিয়ে। তুমি একটা তরঙ্গ চিনো কিনা, আমি বলছিলাম আমার একটা আলোচনা হবে তরঙ্গ নিয়ে, তুমি তরঙ্গ চিনো কিনা, তরঙ্গের বিভিন্ন বৈশিষ্ট্য তুমি জানো কিনা, ঠিক আছে? তারপরে দেখো শব্দ একটা তরঙ্গ না, তারপর আমরা শব্দ তরঙ্গ নিয়ে পড়বো। আচ্ছা শব্দ যদি একটা তরঙ্গ হয় তাহলে এটা কেমন করে আচরণ করে, কোথায় কিভাবে ট্রাভেল করে, আমরা কিভাবে শুনতে পারি, ঠিক আছে? আমরা পড়বো শব্দ তরঙ্গ নিয়ে, ঠিক আছে? খেয়াল করো এই অধ্যায়ে জাস্ট দুইটা মেজর আলোচনা আছে, একটা তরঙ্গ নিয়ে, একটা শব্দ তরঙ্গ নিয়ে। কিন্তু আমরা সরল ছন্দিত স্পন্দন সিম্পল হারমোনিক মোশনে এত বড় আলোচনা কেন করলাম? এটা আমাদের মেইন টপিক কিন্তু ছিল না। আমাদের অধ্যায় মেইন টপিক হচ্ছে তোমার একটা হচ্ছে তরঙ্গ নিয়ে আলোচনা করব, ওই তরঙ্গ শব্দে কিভাবে কাজ করে, কিভাবে শুনি, ম্যাটটা আমরা শব্দ তরঙ্গের মাধ্যমে দেখব, ঠিক আছে? তরঙ্গ চিনবো, তারপর শব্দ যেহেতু একটা তরঙ্গ, তো আমাদের এখানে ম্যাটটা করতে সুবিধা হবে, এখানে আমরা করব। তো খেয়াল করো সরল ছন্দিত স্পন্দন আমরা এত আলোচনা কেন করলাম? এত আলোচনা এই জন্য করলাম, তুমি যখন তরঙ্গ পড়বা ওই তরঙ্গের অধিকাংশ আলোচনা আমার সরল ছন্দিত স্পন্দন নিয়েই হবে, ঠিক আছে? তো আসো আমরা অধ্যায়ের মেইন আলোচনা শুরু করি, তরঙ্গ নিয়ে আলোচনা শুরু করি, বুঝতে পারতেছো? এখন সামারি করে দিচ্ছি, ঘুরে ফেলবা না। আমরা অধ্যায় মেনলি তরঙ্গই চিনবো, কিন্তু এই তরঙ্গ চিনতে হইলে ওই কণাগুলোর তোমার আচার আচরণ তোমাকে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে? এখন দেখো আমি তরঙ্গ শুরু করতেছি না, তোমরা খুব ইজিলি বিষয়গুলো বুঝতে পারবা, ঠিক আছে? দেখো
তরঙ্গ বা ঢেউ তোমরা সবাই দেখছো, দেখেনি এমন কেউ আছে ক্লাসে? খেয়াল করো, একটা পুকুরের ঢিল দিলে এরকম একটা তোমরা তরঙ্গ দেখতে পারো না, ঠিক আছে? কিন্তু যদি সাইড থেকে দেখি দেখলে মনে হয় যে এরকম কিছু একটা মনে হয়, ঠিক আছে? তো যদি আমি সাইড থেকে দেখার চেষ্টা করি মনে হবে এরকম কিছু একটা, না? ঠিক আছে? তো তরঙ্গ দেখতে মোটামুটি আমার এরকম হয়। এই তরঙ্গের সংজ্ঞা দিতে চাই, তরঙ্গের সংজ্ঞা আমাদের বইয়ে দেখো খুব করে দেয়া আছে, ঠিক আছে? তরঙ্গের সংজ্ঞা কি বলছে? তরঙ্গ হচ্ছে মাধ্যমের ভেতর দিয়ে শক্তি সঞ্চালন করা একটা প্রক্রিয়া, মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে তরঙ্গ হচ্ছে কোনো একটা মাধ্যমের ভেতর দিয়ে শক্তি প্রবাহ করা একটা প্রক্রিয়া, শক্তি প্রবাহ করা প্রক্রিয়া। কেমন কি খেয়াল করো, মনে করো এটা একটা শান্ত পুকুর আছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, পাশে একটা বাড়ি আছে, নদী আছে, নদীর পাশে একটা মনে করো বাড়ি আছে, কখনই নদীর পাশে বাড়ি বানাবো না, ভরসা নেই, ঠিক আছে? এখন খেয়াল করো মনে করো টিনের একটা বাড়ি আছে, কোনো সমস্যা নেই, বা তুমি দাঁড়ায় আসছো ঢেউয়ের সামনে, একটা শান্ত একটা পূর্ব শান্ত নদী আছে, তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু বাই চান্স যদি এখানে একটা ওয়েভ সৃষ্টি হয়, বলতে কি হবে? যদি এখান থেকে একটা তরঙ্গ সৃষ্টি হয়, এখান থেকে তরঙ্গ সৃষ্টি হয়, এই তরঙ্গ আসলে ধাক্কা দিয়ে ফেলবে না, পরে এই বাসাটা কিন্তু ভাঙে যাবে। তাহলে খেয়াল করো, তরঙ্গ কিন্তু আমাদের কাজ করার সামর্থ্য রাখে, কাজ করার সামর্থ্য রাখতেছে। আর যারা কাজ করার সামর্থ্য রাখে তাদেরকে আমি কি বলি? শক্তি বলি। তাহলে বলবো যে তরঙ্গের ভিতরে কি আছে? শক্তি আছে, ঠিক আছে? ওই ঠান্ডা আসে তোমরা দেখবে বাসায় কার্পেট তোমরা করতে দাও, খেয়াল আছে না? কার্পেট করতে দাও না? এখন খেয়াল করো, মনে করো কার্পেটের উপর দিয়ে খুব ময়লা জমে গেছে, কার্পেটের উপর কি হয়েছে? ময়লা জমে গেছে, একটা ময়লার বিন্দুকে আমি এখানে মার করলাম, ঠিক আছে? আমি খেয়াল করো, উদাহরণ, একটা বল আছে, মনে করো কার্পেটের একটা বল আছে, তুমি কি করতেছো? তুমি যাচ্ছ এই বলটা একটু সরে যায়, ঠিক আছে? তো তুমি যাই হাত দিয়ে কাজটা করতে পারো। কিন্তু যারা একটু স্মার্ট, তারা তো ফিজিক্স পড়ছে, তারা জানবে যে আচ্ছা তরঙ্গের মাধ্যমে দিয়ে তো শক্তি প্রবাহ করা সম্ভব। তাহলে যদি আমি বাই চান্স এখানে একটা তরঙ্গ সৃষ্টি করতে পারি, এখান থেকে একটা শক্তি ট্রান্সফার হয়ে এখানে চলে যাবে, যে শক্তি একটা কাজ করার ক্ষমতা রাখবে, বুঝতে পারতেছো? তো খেয়াল করো, টম এন্ড জেরি দেখো না, যখন জেরি পালায় কার্পেটের উপর দিয়ে, টম কিন্তু একটা ঝাঁটা দেয়, খেয়াল করছো? ফলে জেরি কিন্তু উপরে উঠে যায়। তো টম কি জেরিকে যা কিছু করছিল? কিছু করেনি। টম ফিজিক্স পড়ছে না, তো টম কিন্তু ফিজিক্স পড়ছে। টম কি করছে? এখান থেকে একটা ওয়েভ সৃষ্টি করছে। আর তরঙ্গ কি করতে পারে? কাজ করার ক্ষমতা রাখে, ফলে ওই তরঙ্গ সামনে ট্রান্সফার হয়ে জেরিকে উড়ায় ফেলে, ঠিক আছে? মোটামুটি দেখতে এরকম হয়, খেয়াল করো, এরকম একটা কিছু সৃষ্টি করে, ঠিক আছে? এখন এটা কিন্তু একটা ভিডিও চিত্র, খেয়াল করো, যে আমি যখন তরঙ্গ আর্ট করবো বা এগুলো আর্ট করবো, দেখো এটা কিন্তু একটা ভিডিও চিত্র, ঠিক আছে? এই তরঙ্গ এরকম না, এটা কিন্তু সামনের দিকে যাবে যাবে যাবে। আর এখানে যে বলটা আছে, খেয়াল করো, এটা সামনের দিকে যাইতে থাকবে, যখন এখানে বল থাকবে বলটাকে উপরে উঠাই দিবে। এখন এখানে না তোমরা একটা জিনিস খেয়াল করবো, কেন আমরা সিম্পল হারমোনিক মোশন, সরল, কেন যদি বাংলা নামটা আসতেছে না, সরল স্পন্দন গতি এত করে বললাম, ঘটনা এখানে ঘটে যাবে। খেয়াল করো, তুমি মনে করো এটাকে ভাইব্রেশন করতেছো, দেখতে এরকম লাগবে। তুমি একটা রশিকে যদি কন্টিনিউয়াসলি তরঙ্গ এটা করতে থাকো, দেখো এটা দেখতে এরকম হবে না? তো রশি মনে করো আগে ছিল এরকম, রশি আগে মনে করো তোমার এরকম ছিল, এই লেয়ারে ছিল, ঠিক আছে? তুমি কি করতেছো? তুমি একবার এইখান থেকে উপরে উঠাচ্ছ, এইখান থেকে নিচে নামাচ্ছ। দেখো তুমি একবার উপরে উঠাবা, একবার নিচে নামাবা, ঠিক আছে? প্রথমে খেয়াল করো, রশিটা তো প্রথমে সোজা ছিল, বুঝতে পারতেছো? তো এই সোজা অবস্থাকে রশির আমি সাম্য অবস্থা বলবো। প্রথমে রশি সোজা ছিল, কোনো শক্তি ছিল? কোনো শক্তি হয়নি। শক্তি কখন সৃষ্টি হয়? যখন সাম্য অবস্থা থেকে ডিস্টার্ব দিবা, যখনই সাম্য অবস্থা থেকে ডিস্টার্ব দিবা তখনই এর মধ্যে শক্তি চলে আসবে। খেয়াল করো, প্রথমে রশিরা সোজা ছিল, কোনো শক্তি ছিল না। যখনই তুমি এখান থেকে ধরে একবার উপর করতেছো, একবার নামাচ্ছ, একবার উপর করতেছো, একবার নামাচ্ছ, তখন এর ভিতরে একটা শক্তি উৎপন্ন হবে। খেয়াল করে এর সাথে কি সরল ছন্দিত স্পন্দনে একটু মিল খুঁজে পাচ্ছ? আমরা যখন একটা ইয়ের কথা বলছিলাম, একটা স্প্রিং এর কথা বলছিলাম, স্প্রিং এর মধ্যে কি ছিল বলো তো? একটা ভর ঝুলানো ছিল, ঠিক আছে? এই ভরটা কি করতো? তুমি যদি এটাকে একটু নিচে নামে ছাড়ে দাও, এটা কি করবে? একবার নিচে যাবে, সাম্য অবস্থা, আবার উপরে, সাম্য অবস্থা, আবার নিচে, সাম্য অবস্থা, আবার উপরে, বুঝতে পারতেছো? তাহলে খেয়াল করো, এখন এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে। যেমন খেয়াল করো, আমি যদি একটা রশি হবে পুরো নড়াই, তাহলে ভাইয়া বুঝতে পারতেছি একটা শক্তি এইখান থেকে সামনের দিকে চলে গেল। প্র্যাকটিক্যালি বুঝতে পারতেছো এটা কাজ করার ক্ষমতা রাখবে। তুমি একটা কার্পেট যদি ঝাঁটা দিতে থাকো, বালু করে উঠতে থাকে না, তো একটা কাজ করার ক্ষমতা রাখে।
কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবা, এইখানে একটা যে কণা আছে সবুজ কলম দিয়ে দেখতেছি, খেয়াল করো তো, এই কণা কি কখনো সামনের দিকে চলে যায়? তুমি মনে করো রশির এখানে একটা গিট দিছো, রশির এখানে একটা গিট দিয়ে রাখছো আর রশিটা নড়াচ্ছ, তোমাকে কি মনে হয় এই গিটটা কি সামনের দিকে চলে যাবে? না। আমি বলে গিটটা কি হবে? গিটটা সরল স্পন্দন গতিতে দুলতে থাকবে। তুমি খেয়াল করবা, তুমি এই রশি হেলা করছো না, একটু পরে এটাকে নিচে নামাবা, এই কণা একটু পরে দেখো নিচে নামে যাবে, নিচে না যে এখানে নামে যাবে, এই কণা দেখো, এই কণাই বলতেছি, এই কণা এখানে আট করা ভুল হবে, এই কণায় উপরে আসে না, তুমি রশি যখনই নিচে নামাবা এই কণায় নিচে নামে যাবে। কথাটা বুঝতে পারছো? তুমি রশি দেখো হিলাচ্ছ, তাহলে কিন্তু একটা ভিডিও চিত্র, ঠিক আছে, বোর্ডে আট করা সম্ভব না, কিন্তু কল্পনা করো তুমি রশিটা ধরে এরকম করে নাড়াচ্ছ, তাহলে এই কণাটা কি হবে? কোনো একটা অবস্থায় কণাটা সর্বোচ্চ অবস্থানে থাকবে, কোনো একটা অবস্থায় কণাটা এইখানে থাকবে, কোনো একটা অবস্থায় কণাটা এইখানে থাকবে, বারবার এখানে যাওয়া আসা করতেই থাকবে। তাহলে এখানে ভাইয়া আমি একটা জিনিস বুঝলাম, একটা তরঙ্গের মাধ্যমে শক্তি এক জায়গা থেকে সামনে জায়গায় ট্রান্সফার হয়, একটা তরঙ্গের মাধ্যমে শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়, কিন্তু তরঙ্গের কণাগুলার কখনোই তোমার চিরস্থায়ী স্মরণ হবে না, তরঙ্গের কণাগুলার কখনোই চিরস্থায়ী স্মরণ হবে না, ওরা এক জায়গায় দাঁড়ায় থাকে, কাঁপতে থাকবে, দোল দিতেই থাকবে। তাহলে তরঙ্গের মাধ্যমে শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল, তরঙ্গের কণাগুলা সরল ছন্দিত দোলনে দুলতে থাকে, সরল স্পন্দন দোলনে দুলতে থাকে। তাহলে খেয়াল করো, এই যে দোলনটাকে আমি কি বলবো? এটা একটা সরল স্পন্দন গতি, বুঝতে পারতেছো? দেখো এটা উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, সাম্য অবস্থা নিচে, সাম্য অবস্থা উপরে। তুমি চাইলে বিস্তার বের করে দিতে পারবা, তুমি চাইলে পর্যায় কাল বের করে দিতে পারবা। তাহলে বুঝতে পারতেছো আমরা কেন সরল ছন্দিতে স্পন্দন নিয়ে এত আলোচনা করলাম, সরল স্পন্দন গতি নিয়ে এত আলোচনা করলাম? কারণ তরঙ্গের প্রতিটা কণা, খেয়াল করে এখানে প্রতিটা কণা আছে না, সবগুলো কণা একটা প্যাটার্ন মানে উপরে যাবে নিচে যাবে, খেয়াল করো, উপরে নিচে ডান্স করতেছে নাকি, ঠিক আছে? বুঝতে পারতেছো? এই কণাগুলো ঠিক একই রকম। দেখো এই কণা নিচে আসছে না, খেয়াল করো এই কণা নিচে আসছে না, একটু পরে এটা উপরে চলে যাবে, আর একটু উপরে চলে যাবে, কিন্তু একটা বিষয় তুমি খেয়াল করবা, এই কণা কখনোই এই রেঞ্জটা পার করবে না। কারণ কি বলতো? ওই রেঞ্জটা হচ্ছে সাম্য অবস্থা থেকে তার সর্বোচ্চ স্মরণ। তুমি খেয়াল করলে দেখবা একটা নদী যখন ঢেউ হয়, সমুদ্র যখন ঢেউ হয়, ওই ঢেউগুলোর নির্দিষ্ট একটা রেঞ্জ কখনোই পার করে না, ঠিক আছে? ওই পানির লেয়ার থেকে নির্দিষ্ট একটা রেঞ্জ কখনোই পার করে না, আর পানির লেয়ার থেকে নিচে কিন্তু একটা থাকে ঢেউ, ঠিক আছে? ওটা তো আমরা দেখতে পারি না, আমরা সবসময় কি দেখতে পারি? উপরের ঢেউগুলো কিন্তু দেখতে পারি। তো এই উপরের হাইটটা কিন্তু নির্দিষ্ট, কোনো একটা নির্দিষ্ট হাইটকে এই ঢেউটা কখনোই পার করবে না। তাহলে ওই হাইটকে আমি কি বলবো? বিস্তার বলবো, ঠিক আছে? তো আসলে আমরা একটা তরঙ্গ আর্ট করি, তরঙ্গ আর্ট করে বিভিন্ন আলোচনাগুলো শুরু করি, ঠিক আছে? তরঙ্গ দেখতে কেমন হয় দেখো, তরঙ্গ দেখতে এমন হয়, একটা রশি দিয়ে বুঝালে এমন হবে, ঠিক আছে না? তরঙ্গ দুই প্রকার হয়, মানে তরঙ্গ কি সেটা বুঝলাম। তরঙ্গ হচ্ছে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি ট্রান্সফার করতে পারে, কিন্তু তরঙ্গের উপরে অবস্থিত কণাগুলা কখনোই চিরস্থায়ী স্মরণ হবে না, এরা এক জায়গায় দাঁড়ায় থাকে, কাঁপতে থাকে মানে কি? দোল দিতে থাকে, সরল দোলকের মতো কাজ করতে থাকে। বুঝতে পারতেছো কেন জানি আজকে বাংলা নামটা মনে আসতেছেই না, ঠিক আছে? বারবার সিম্পল হারমোনিক মোশনে আসতেছে, ঠিক আছে? সরল স্পন্দন গতিতে কাঁপতেই থাকে, সরল স্পন্দন গতিতে কাঁপতেই থাকবে। তরঙ্গ হচ্ছে আমাদের বইয়ে দুই ধরনের তরঙ্গ নিয়ে আলোচনা করা আছে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে বই খোলার দরকার নেই, বই পড়ে দেখবা, ঠিক আছে? দেখো তরঙ্গের দুই ধরনের আলোচনা আমরা করব, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তোমরা যখনই তরঙ্গ পড়বা না, তোমাদের সম্পূর্ণ আলোচনা হবে অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে, ঠিক আছে? আমরা যখনই তোমাদেরকে তরঙ্গ সম্পর্কে পড়াবো, তরঙ্গের বিভিন্ন বৈশিষ্ট্য তোমাকে বলে দিব, আমরা সবসময় অনুপ্রস্থকে একটা আদর্শ তরঙ্গ হিসেবে ধরে নিব। তো ভাইয়া অনুদৈর্ঘ্য দোষ কি করলো? দোষ কিছু করেনি, তুমি যদি একটা জানবা তুমি অন্যটা ইজিলি বুঝতে পারবা। অনুদৈর্ঘ্য আচ্ছা রেফ হবে একটা এখন, ঠিক আছে? তাহলে খেয়াল করো আমাদের শব্দ তরঙ্গটা সেটা আসলে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর আমরা এই অধ্যায়ে শব্দ তরঙ্গই পড়তেছি, কিন্তু দেখো আমরা আলোচনা করবো অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে। কারণ অনুপ্রস্থ তরঙ্গ বলতে পারো একটা স্ট্যান্ডার্ডের মতো কাজ করে, তুমি খুব ইজিলি বুঝতে পারো।
তা আমরা অনুপ্রস্থটা বুঝবো, তোমাকে জাস্ট আমি অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য পাশাপাশি যদি আর্ট করে দিই তুমি নিজে সব কিছু বুঝে যাবে, আমাকে কিছু বলতে হবে না। তা আমরা স্টাডি করবো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, আর যেহেতু আমাদের শব্দ তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, জাস্ট পরে আমরা মিল রেখে নিব, ঠিক আছে? আলোর তরঙ্গ কেমন? আলোর তরঙ্গ হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ, কিন্তু এতটাও ইজি না, ঠিক আছে? আলোকে বলা হয় তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, হয়তো নাম শুনছো, ঠিক আছে? বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। এই তরঙ্গতে দুইটা তরঙ্গ একসাথে থাকে। আমার ফোনে অ্যানিমেশন আছে, এখন দেখানো সম্ভব না, ঠিক আছে? তো পরীক্ষা এমসিকিউ তো চলে আসতে পারে, আলো কেমন তরঙ্গ? আলো হচ্ছে একটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, যেখানে তুমি একসাথে দুইটা তরঙ্গ দেখতে পারবা, ঠিক আছে? একটা তরঙ্গের উপর একটা তরঙ্গ লম্বভাবে থাকে, একটা একটা তোমার বিদ্যুৎ ক্ষেত্র, একটা চুম্বক ক্ষেত্র, এই দুটো লম্বভাবে থাকে, ঠিক আছে? বোর্ডে আর্ট করা কখনোই সম্ভব না, তোমাকে আমি অ্যানিমেশন দেখাই দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেখাই দিব, ঠিক আছে? এটা আমাদের খুব একটা টপিক না, আলো মানে আসে না। দেখো, তা আমরা অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে আলোচনা করি, ঠিক আছে? অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলা, যদি সংজ্ঞা দিতে চাই তাহলে তরঙ্গের উপরে অবস্থিত কণাগুলা, ঠিক আছে, তরঙ্গের দিকের সাথে প্রস্থ বরাবর কম্পন হবে। বুঝলাম না ভাইয়া, আসো বুঝাই, ঠিক আছে? তরঙ্গটা বোঝানোর জন্য আমি দেখো একটা সাম্য অবস্থা আর্ট করে ফেলছি, ঠিক আছে? এখন খেয়াল করো, সাম্য অবস্থা থেকে একবার উপরের দিকে, একবার নিচের দিকে, একবার উপর দিকে, একবার নিচের দিকে, ঠিক আছে? তোমাদেরকে আমি ম্যাথে বলছিলাম যে তোমাদেরকে সাইনের গ্রাফ দেখাবো, এটা আসলে আমার আর্ট করতে একটু ভুল হয়েছে, এটা সমান সমান। আমি তোমাদের ম্যাথ ক্লাসে একদিন বলছিলাম তোমাদেরকে সাইনের গ্রাফ দেখাবো, সাইন থেটা, মনে আছে? আচ্ছা খেয়াল করো, এই সবগুলো অংশ কিন্তু সমান সমান হবে, আমার আর্ট করতে একটু উচ্চ হইতে পারে, ঠিক আছে? বোর্ডে খেয়াল করো, এটা যতটুকু হবে এটা ঠিক ততটুকুই হবে, ঠিক আছে? সবগুলো কিন্তু সমান সমান হবে, কারণ তরঙ্গ তো সবগুলো সমানে হয়, দেখতে পাচ্ছ উল্টাপাল্টা হয় না। এখন খেয়াল করো, এখন দেখো আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করতেছি। তরঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, একটা হচ্ছে অনুপ্রস্থ, ঠিক আছে? আমরা অনুপ্রস্থ তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ স্টাডি করব, তারপর অনুপ্রস্থ তরঙ্গকে অনুদৈর্ঘ্যের মাধ্যমে দেখাই ফেলবো, ঠিক আছে? এখন এখন তোমরা এক কাজ করবা, তোমাদের বাসায় কাজ, 192 পৃষ্ঠায় তোমাদের বইয়ে কিছু বৈশিষ্ট্য লেখা আছে, ওটা বাসায় পড়ে নিবা, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমরা অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে আলোচনা করতেছি, আমরা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখবো, ঠিক আছে? আর সবার আগে আমরা দশা নিয়ে আলোচনা করবো। দেখো একই আলোচনা এখানে চলে আসছে, দেখতে পারতেছো? এই জন্য আমরা আগে কি পড়ছিলাম, সরল স্পন্দন গতি পড়ছিলাম, ঠিক আছে? সরল স্পন্দন গতি পড়ছিলাম, তো এই সরল স্পন্দন গতির সাথে তুমি কিন্তু এখানে মিল খুঁজে পাবা তোমার। তাহলে খেয়াল করো, আমরা এখানে দশা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আগের চিত্রতে দশা চিনতে তোমার একটু সমস্যা হয়েছিল, এখানে একটুকু সমস্যা হবে না, ঠিক আছে? কেন, সব আলোচনা আসবে ধীরে ধীরে করে, ঠিক আছে? খেয়াল করে দেখো, এইখানে একটা কণা আছে, ঠিক আছে? তারপর এর উপরে একটা কণা আছে, উপরে সবগুলো কণা নিয়ে, ঠিক আছে? অনেকগুলো কণা নিয়ে তো একটা তরঙ্গ হয়। তার আগে একটা ব্যাখ্যা দিয়ে ফেলি, এই তরঙ্গকে আমি অনুপ্রস্থ তরঙ্গ কেন বলতেছি, ঠিক আছে? একটু খেয়াল করবা, এখানে এটা আরেকবার আর্ট করি। দেখো, এই তরঙ্গ কোথায় যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে না? একটা তরঙ্গ তো সামনের দিকে যায়, মনে হয় একটা লাইট মারছো, তো লাইট একটা তরঙ্গ না, তো লাইট দেখো সামনের দিকে যাচ্ছে, কিন্তু খেয়াল করে দেখবা এর উপরে অবস্থিত কণাগুলা কখনো উপরের দিকে সর্বোচ্চ উপরে, কখনো এই কণা তুমি একটু পরে কোথায় দেখবা, নিচে যাবে। এই কণা একটু উপরে যাবে, এই কণা একটু কোথায় যাবে, নিচে যাবে, মানে ওয়াই অক্ষ বরাবর এটা দুলতে থাকবে। হ্যাঁ, সর্বোচ্চ এতটুকু উঠবে, সর্বোচ্চ এতটুকু নামবে, ঠিক আছে? যখন এটা একটু উপরে উঠবে, দেখো ঢেউ না, মনে করো কখনো এটাকে একটু কম দেখবা, আবার একটু বেশি হবে, সর্বোচ্চ এতটুকু উপরে উঠবে। আর এটা কিন্তু একটা ভিডিও চিত্র, ঠিক আছে? বলছি না ভিডিও চিত্র, মানে এই তরঙ্গটা উপরে উঠে আবার নামছে, উপরে উঠে আবার নামতেছে, মানে সমুদ্রের ঢেউটা একবার বাড়বে কমবে, আবার বাড়বে আবার কমবে। তো এই যে কণাটা সেটা উপরে উঠবে, সর্বোচ্চ এতটুকু উপরে উঠবে, নিচে নামে সাম্য অবস্থায় আসবে, আবার নিচে সর্বোচ্চ এতটুকুই নামবে। তো খেয়াল করো, তরঙ্গের উপর অবস্থিত একটা কণা তরঙ্গের দিকের সাথে কেমন অবস্থায় আছে, তরঙ্গের দিক হচ্ছে সামনের দিক। খেয়াল করো, তরঙ্গ আগাচ্ছে সামনের দিকে, এই দিক বরাবর তরঙ্গ আগাচ্ছে। আর তরঙ্গের কণাটা কোথায় কম্পিত হচ্ছে, একটু খেয়াল করো তো, কোথায় কম্পিত হচ্ছে, এর প্রস্থ বরাবর কম্পিত হচ্ছে, বুঝতে পারতেছো? এখন তরঙ্গের দৈর্ঘ্য সামনে না, এটা সামনের দিকে যাচ্ছে, কিন্তু কণাগুলা এর প্রস্থ বরাবর কম্পিত হচ্ছে।
তাহলে এই ধরনের তরঙ্গকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য উদাহরণ আমি এখন দিব না, জাস্ট চিত্র আর্ট করে দেখাচ্ছি। অনুদৈর্ঘ্য তরঙ্গ সামনের দিকে গেলে এর কোণের কম্পনগুলো এরকম হয়, এক্স অক্ষ বরাবর হয়। ঠিক আছে, মনে করে একবার সামনে যাবে, একবার পেছনে আসবে। ঠিক আছে, তো তুমি খেয়াল করবা, একটু পরে আমরা দেখবো। একবার সামনে যাবে, একবার পেছনে আসবে। তরঙ্গের দিক কোন দিকে? তরঙ্গের দিক সামনের দিকে। খেয়াল করো কণাটা সামনের দিকে কম্পিত হচ্ছে, ঠিক আছে না? আবার 180 ডিগ্রি পরে কম্পিত হচ্ছে, মানে দেখো দৈর্ঘ্য বরাবর কম্পিত হচ্ছে। তরঙ্গ সামনের দিকে, এর কম্পন দেখো এক্স অক্ষ বরাবর এরকম। এটা যদি তরঙ্গের দিক হয়, যদি কণা হয়, দেখবে এরকম ভাবে কম্পিত হবে। কিন্তু কণাটা একবার সামনে একবার পেছনে, কিন্তু দৈর্ঘ্য বরাবরই থাকবে। কিন্তু এখানে খেয়াল করো তরঙ্গ সামনের দিকে যাবে, এটা একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে। তো দেখো তরঙ্গের দৈর্ঘ্যের সাথে কিন্তু প্রস্থ বরাবর হচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের তরঙ্গকে আমি বলবো অনুপ্রস্থ তরঙ্গ, যেখানে তরঙ্গের উপর অবস্থিত কণাগুলা তরঙ্গের দিকের সাথে 90 ডিগ্রি কোণে কম্পিত হয়। খেয়াল করছো? দেখো এই কোণটা কত ডিগ্রি বলতো? এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে তরঙ্গের উপর অবস্থিত কণাগুলা তরঙ্গের দিকের সাথে 90 ডিগ্রিতে কম্পিত হবে, বা তরঙ্গের দিকের সাথে প্রস্থ বরাবর কম্পিত হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের তরঙ্গকে আমি বলবো অনুপ্রস্থ তরঙ্গ। আর একটা জিনিস খুব ভালো করে মনে রাখবা, তরঙ্গের উপরে অবস্থিত কণাগুলা কখনোই চিরস্থায়ী সরণ হয় না। তরঙ্গ সামনের দিকে যাবে, ঠিক আছে, কিন্তু এই কণাটা কখনোই সামনের দিকে যাবে না, এই উপরে নিচে কাঁপতে থাকবে। এই কণাটা কখনোই চিরস্থায়ীভাবে সামনের দিকে চলে যাবে না। এ কি করবে? এখানে থাকে ডানে বামে কাঁপতে থাকবে, ডানে বামে কাঁপতে থাকবে। ঠিক আছে, তাহলে তরঙ্গের উপরে অবস্থিত কণাগুলার কখনোই চিরস্থায়ী সরণ হয় না। এরা কি হয়? এরা সরল স্পন্দন গতিতে কাঁপতে থাকে। হয় তোমার y অক্ষ বরাবর কাঁপবে, তাহলে এটাকে আমি অনুপ্রস্থ তরঙ্গ বলবো। আর যদি তরঙ্গের দিকের সাথে একই দিকে কাঁপে, মানে x অক্ষ বরাবর কাঁপে, তাহলে এটাকে আমি অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো। ঠিক আছে, টেকনিক্যালের মাঠে যখন খেলতে খেলতে আমাদের বলগুলো পুকুরে যাইতো না, তো ওই দিন একটা জিনিস আমি খেয়াল করছিলাম, তোমরাও খেয়াল করবা। ঠিক আছে, পুকুরে যখন একটা বল থাকে, খেয়াল করো, মনে করো এই যে টেকনিক্যালের এই পুকুরটা এখন কেমন আছে জানি না, মাছটা চাষ করে মনে হয়, এইখানে যে বল পড়ে গেছে, ঠিক আছে, খেয়াল করো বল পড়ে গেছে। ঠিক আছে, তা আমরা জেনারেলি বল আনার জন্য কি করতাম? ঢিল দিতাম না? মানে এখানে যদি একটা ঢিল দেখতো, চান্স থাকে বলটা সাইডে চলে আসবে, একটা চান্স থাকে না? তো খেয়াল করো, কেউ যদি এখানে একটা ঢিল দেয়, তো এখানে একটা তরঙ্গ সৃষ্টি হবে না? এরকম একটা তরঙ্গ সৃষ্টি হবে। তো তখন আমি ক্লাস 6-7-এ মনে করতাম যে এই তরঙ্গটা এই বলটাকে কিনারে নিয়ে আসবে। কিন্তু আমি ওই দিন খেয়াল করছিলাম যে বলটা কেন জানি কর্নারে আসেই না। তোমরাও খেয়াল করবা। ঠিক আছে, একটা বালতিতে একটা কিছু রাখবা যেটা ভাসতে পারে, একটা সোলা রাখবা, আর সাইডে একটা তরঙ্গ সৃষ্টি করবা। তুমি খেয়াল করবা ওই সোলাটা কখনো কর্নারে আসবেই না, তুমি যদি খুব ভালো করে উপর নিচে তরঙ্গ সৃষ্টি করতে পারো। কেন এমন হয় বলতে পারবা? কেন এমন হয় খেয়াল করো, আমি একটু আগে বলছিলাম এই তরঙ্গটা দেখতে কেমন হবে? এরকম হবে না? এরকম হবে না? তো দেখো এই ঢেউর উপরে যদি একটা বল থাকে বা একটা শোলা থাকে, এটা না উপরে নিচে কাঁপতে থাকে না, কোনো সামনে আসেই না, কারণ তরঙ্গের কণাগুলো না সবসময় উপরে নিচে কাঁপতে থাকে। হ্যাঁ, অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, অনুদৈর্ঘ্য হলে সামনে আসে না, সামনে পেছনে ভাইব্রেট করতে থাকতো, কোনো চিরস্থায়ী হবে সামনে আগাইতোই না। আজকে বাসায় করে দেখবা, এখানে একটা শোলা রাখবা বা এমন কিছু রাখবা যেটা ডুবে যাবে না, আর সাইডে একটু ঢেউ সৃষ্টি করবা, তো দেখবে এটা কর্নারে আসবেই না, এটা উপরে নিচে কাঁপতে থাকবে। তুমি খেয়াল করবে এটা এরকম উপরে নিচে কাঁপতে থাকবে। ঠিক আছে, এটা তোমরা আজকে খেয়াল করতে পারো। ঠিক আছে, একটা পাতা বা কিছু একটা নিয়ে করতে পারো, তুমি ঢেউ সৃষ্টি করবে এখানে। আমাকে ওই ক্লাস 6-7-এ মনে হতো যে এখানে ঢেউ মারবো, বল সাইডে চলে আসবে, কিন্তু বল আসে না। তো তখন আমি তরঙ্গ ওই দিনে বুঝতে পারছিলাম যে তরঙ্গের উপর অবস্থিত কণাগুলা এরা কখনোই সামনে পেছনে চিরস্থায়ীভাবে আগায় না, এরা কি করতে থাকে? এরা সরল স্পন্দন গতিতে কাঁপতে থাকে। তা আমি দেখলাম ওই বলটা আসলে কাঁপতেই থাকে। তোমরা খেয়াল করছো কেউ? আচ্ছা, একটা বল কিনবা, ওই প্লাস্টিক একটা বল কিনবা, বালতিতে রাখবা, তরঙ্গ সৃষ্টি করবা, দেখো বলটা ওখানে কাঁপতে থাকবে, বলটা সাইডে আসবি না, কাঁপতে থাকবে। খেয়াল করছো? তা সেটা খেয়াল করতে হবে। দেখো তোমার যদি ছোটবেলা খেলাধুলা বেশি না করো, তো ফিজিক্স কিভাবে বলবো বলো তো? এগুলা ধীরে ধীরে যদি না খেলো, ফিজিক্স পড়া কিন্তু হবে না। আমরা যখন ছোট ছিলাম তখন মাঠ ছিল না। ঠিক আছে, তো এই কাজটা করতে হবে। এটা আরেকটু সুন্দর করে আমি আর্ট করার চেষ্টা করি, চিত্র একটু অসুন্দর হয়ে গেছে।
মোটামুটি এখন একটু সমান সমান দেখতে লাগতেছে, ঠিক আছে? এখন দেখো দশা বলবো, ঠিক আছে? আচ্ছা আমি কিছু বিন্দু মার্ক করি। দশা তো মানে একটা অবস্থা, মনে করো এখানে একটা বিন্দু যে অবস্থা আছে তাকে দশা বলে। কেমন অবস্থা আছে ভাই? এটা সর্বোচ্চ পজিশনে আছে, এই পজিশন থেকে কখনো উপরে যাবে না, ঠিক আছে? তো দশা বলার আগে আমরা একটা বিস্তারের সংজ্ঞাটাও দিয়ে দিই, ঠিক আছে? বিস্তার বা সরি দশাকে আসলে এই দ্বারা প্রকাশ করা হয় না, দশা একটা কোণ, ঠিক আছে? এখানে আমরা দেখাবো না। বিস্তারকে অ্যামপ্লিটিউড বা এই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? দশা একটা কোণের মাধ্যমে প্রকাশ করে, আমরা এগুলো এখন দেখবো, আইডেল লেভেলে দেখবো। দশাটা দিই দশাই লিখবো, ঠিক আছে? থাক এখন দেখো তাহলে দশা বা বিস্তার মানে খেয়াল করো, সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ কতটুকু উপরে অথবা কতটুকু নিচে যাবে তাকে তো বিস্তার বলতেছি। তো খেয়াল করো এই যে কালো দাগটা দেখতে পাচ্ছ এটা তো সাম্য অবস্থা ছিল, এখানে যে কালো দাগটা দেখতে পাচ্ছ এটা কি ছিল? সাম্য অবস্থা ছিল। তো তুমি খেয়াল করবা সাম্য অবস্থা থেকে এই কণা সর্বোচ্চ এতটুকু উপরে উঠবে, তাই এই দূরত্বকে আমি কি বলতেছি? বিস্তার বলতেছি। মনে করো এটা আমার যদি এক্স এর পরিমাণ হয় তাহলে এই এক্স হবে আমার বিস্তারের মান। এবং তুমি খেয়াল করবা সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ যতটুকু উপরে উঠবে সাম্য অবস্থা থেকে ঠিক ততটুকুই নিচে নামবে, মানে এই যে মানটা তুমি পাবা এটা কার সমান হবে? এটা নেগেটিভ এক্স এর সমান হবে। একটা পজিটিভ একটা নেগেটিভ দিলাম, ঠিক আছে? কিন্তু বিস্তার মানে মনে রাখবা বিস্তার মানে এতটুকু দৈর্ঘ্যই, কখনো এত বড় নিবা না, ঠিক আছে? তাহলে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ যতটুকু উপরে উঠবে অথবা যতটুকু নিচে নামবে তার মানটাই হচ্ছে বিস্তার। মানে এর বাইরে এই কণা কখনো উপরে যাবেই না। তুমি এই তরঙ্গের কোনো কণাকেই কখনো এক্স এর উপর যাইতে দেখবাই না, কারণ এটাই হচ্ছে তার বিস্তার, ঠিক আছে? এখন দশা বলতে কি বোঝায়? একটা কণার যে অবস্থা আছে তাকে তার দশা বলে। তোমার দশা ভালো, তোমার অবস্থা ভালো না আমরা বলি না, ঠিক আছে? তোমাকে বলি না, আমি সেই বলছি। এখন খেয়াল করো এই একটা বিন্দু, ঠিক আছে? আমি কিছু বিন্দু একটু মার্ক করি, তোমরা বলবো এগুলো সমদশা আছে কিনা। আমরা দশা দেখে না সমদশা দেখবো, ঠিক আছে? এখন দেখো এই যে মনে করো এই বিন্দুটা সমদশা আছে ভাই? দেখি মনে হচ্ছে নাই, থাকবে কি আর? দেখো তরঙ্গের মাধ্যমে না সমদশা বলাটা খুবই ইজি ছিল, পেন্ডুলামে তোমার কিন্তু একটু কঠিন ছিল, বুঝতে পারতেছ? দেখি মনে হচ্ছে সমদশায় নাই। তাহলে বলো তো এর পরবর্তী সমদশা বিন্দুটা কোনটা? এই যে এটা দেখেই মনে হবে, এটা যদি এ হয় তাহলে এ প্রাইম হবে এর সমদশা বিন্দুটা। তাহলে এখানে আবার এই বিন্দুতে সমদশায় ফিরে পাবে, আবার এই বিন্দুতে সমদশায় ফিরে পাবে, ঠিক আছে? তাহলে এখানে এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দুকে আমি বলবো এরা সমদশায় আছে, একই অবস্থায় আছে, ঠিক আছে? খুবই স্মার্ট। আর বলো তো এই বিন্দুর সমদশা কোনটা হবে? এই যে বিন্দুটা তার সমদশা সম্পন্ন বিন্দু কোনটা হবে? এই যে এইটা হবে, বুঝতে পারছো, ঠিক আছে? কিন্তু আমি আলোচনা একটু করছিলাম যে দেখে যদি এক মনে হয় আসলে এক কিন্তু নাও হইতে পারে। এখন তোমাদেরকে একটু ধোকায় ফেলে দিব, ঠিক আছে? তুমি বলবা পিছনে, হ্যাঁ তুমি, আমি দুটো বিন্দু মার্ক করব, সমদশা আছে কিনা বলতে হবে। খেয়াল করো এই যে এই একটা বিন্দু দেখতে পারতেছো পিছনে, তোমাকে বলতেছি দেখতে পারতেছো? এই একটা বিন্দু, দুইটা বিন্দু সম অবস্থার উপরে আছে, সমদশায় আছে কিনা? জানতাম ভুল করবে। এই যে এই দুইটা বিন্দু সমদশায় আছে কিনা? কেন? একটু পরের সিন দেখো আপু, এই বিন্দু না একটু পরে উপরে উঠতে চাবে, উন্নতি করবে, এ পরীক্ষায় খারাপ করা শুরু করবে, তাহলে এরা না সমদশায় নাই। এরা কি না, এই দুইটা বিন্দু সমদশায় নাই, এটা আলাদা দশায় আছে, বুঝতে পারতেছো? তাহলে এর সমদশা বিন্দু কোনটা হবে? এটা হবে না, এর সমদশা বিন্দু হবে এই যে এইটা পাশেরটা, বুঝতে পারতেছো? দেখো এটা এখানে যে অবস্থায় আছে একই অবস্থায় আছে। এখন খেয়াল করো, মজার বিষয় খেয়াল করো, এরা একই সাথে উপরে উঠবে একই সাথে নামবে, বুঝতে পারতেছো? দেখো সাম্য অবস্থায় আছে, একই সাথে উপরে উঠবে, উপরে চলে গেল, সমদশা আবার পাই গেল, মানে এদের দশা কখনোই চেঞ্জই হবে না, একই সাথে নাম্বার পাবে এরা পরীক্ষায়, ঠিক আছে? দেখো এখানে ছিল একই সাথে উপরে উঠবে, একই সাথে নিচে নামবে, একই সাথে আবার এখানে আবার উপরে উঠবে, বুঝতে পারতেছো? তাহলে এই বিন্দু আর এই বিন্দুকে আমি বলবো এরা হচ্ছে সমদশায় আছে, বুঝতে পারতেছো? এখন 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 বলো, কিছু প্রশ্ন আছে?
এখন আমরা পড়বো তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, আমরা আলোর আলোচনায় দেখছিলাম, ঠিক আছে? বলো বলো। ওখানে তো পর্যায়কালের এখানে কি হলো? ওখানে তো পর্যায়কাল একবার আসলে তো সেটা 10। হ্যাঁ, পর্যায়কাল আলোচনা হবে। আচ্ছা, পর্যায়কাল আলোচনা কি এখনই করে দিব? না না, আলোচনাগুলো আসতেছিল, ঠিক আছে? আপনি আচ্ছা ঠিক আছে, খেয়াল করো। আমরা এবার তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব। তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? বা এটাকে ল্যামডা লিটার দ্বারা প্রকাশ করা হয়। আজকে ক্লাসে একটু হয়তো বড় হয়ে যাবে। আবার এটা আর্ট করি। খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্য মানে কাকে বলে, ঠিক আছে? মনে রাখবা, সমদশা সমপন্ন দুইটা পরপর বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। যেমন খেয়াল করো, এই দৈর্ঘ্য তুমি যেখান থেকে ইচ্ছা নিতে পারো, ঠিক আছে? যেমন খেয়াল করো, এই বিন্দু এর পরবর্তী সমদশা কোনটা হবে? বলে খেয়াল করো, আর এই বিন্দুর পরবর্তী সমদশা কোনটা হবে? উপরেরটা হবে না, ঠিক আছে? তাহলে সমদশা সম্পন্ন দুইটা পরপর বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে দূরত্ব, তাকে আমি কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারা প্রকাশ করতে পারি। ল্যামডা, গ্রিক এটা ল্যামডা, ঠিক আছে? এখন দেখো, তোমরা না এই ল্যামডাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারো। আমি যেহেতু বলছি যে পরপর দুইটা সমদশা হইতে হবে, আমরা এর পরে এর সংজ্ঞা আরো অনেক দেখবো, ঠিক আছে? আর তুমি বলতে পারো, ভাইয়া আচ্ছা এই বিন্দু আর এই বিন্দু এরা তো দুইটা সমদশা সম্পন্ন আছে, তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব তাকে ল্যামডা বলবো? হ্যাঁ, অবশ্যই বলবো। তাহলে এটাও কি হবে? ল্যামডা পরিমাণ হবে। দেখবা লাল দাগ আর সবুজ দাগ কিন্তু সমান, ঠিক আছে না? এবার তোমাদের জন্য আরেকটা স্পেশাল প্রশ্ন। এখানে যে বিন্দু আছে তার সমদশা সম্পন্ন বিন্দু খুঁজে বের করো। এইটা নাকি? না না, তার পাশে পাশেরটা। কারণ কি দেখো, এটা এখানে যে অবস্থায় আছে একই অবস্থায় আছে, দুইজনের নিচে নামা শুরু হবে, ঠিক আছে? তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কি বলবো? ল্যামডা পরিমাণ বলতে পারি, ঠিক আছে? তাহলে পরপর দুটি সমদশা সম্পন্ন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বলবো, ঠিক আছে? তবে সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে আমার কাছে এটা তরঙ্গ দৈর্ঘ্য বোঝার জন্য। খেয়াল করবা, আমরা এখান থেকে শুরু করছিলাম, দেখো এই দৈর্ঘ্য না? তাহলে এখান থেকে খেয়াল করো, একবার উপরে গেল, আবার নিচে আসে, আবার ফিরে আসলো। তাহলে এই কাজ করতে যতটুকু গেছে সেটাই কি বলতেছি আমি? ল্যামডা পরিমাণ বলতেছিলাম, ঠিক আছে? মানে এই যে একবার উপরে উঠছে, আবার এখানে আসছে, ঠিক আছে? তো এইখানে যতটুকু পথ পাড়ি দিছে, এই পথটাকে আমি কি বলতেছিলাম? ল্যামডা পরিমাণ বলতেছিলাম, ঠিক আছে? আর তুমি চাইলে বিভিন্ন চিত্র বের করে নিয়ে আসতে পারো, কিন্তু এই চিত্র আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হয়েছে। বুঝতে পারতেছো ল্যামডা? বুঝতে পারতেছো? তো ল্যামডা যদি বুঝতে পারো, এখন আমরা পড়বো পর্যায়কাল করবো। পর্যায়কাল, পর্যায়কাল আগের দিন আলোচনা করছিলাম। পর্যায়কাল কাকে বলে? একবার দোল, একটা দোল দিতে যে সময় লাগে। আর প্রশ্ন হচ্ছে, ভাই এখানে দোল খুঁজে পাবো কোথায়? সেটাই অবশ্যই খুঁজে পাবা। একটা দোল মানে কি আমি বলি, একটা দোল মানে একবার নিচে যাওয়া, একবার উপরে যাওয়া। একটা দোল মানে একবার ডানে যাওয়া, একবার বামে যাওয়া। তাহলে একটা দোল মানে একবার উপরে ওঠা, একবার নিচে নামা। তাহলে এই সম্পূর্ণটাকে আমি একটা দোল বলতেছি। তাহলে খেয়াল করো, এখান থেকে শুরু হয়েছিল, মনে করো ওই যে স্প্রিংটা, ঠিক আছে? এখান থেকে এখানে সর্বোচ্চ, আবার সাম্য অবস্থায়, এখান থেকে আবার সর্বোচ্চ, ঠিক আছে? তাহলে একবার কি হলো? উপরে গেল, একবার নিচে আসলো। তাহলে এই পরিমাণটা আমি বলতেছি পর্যায়কাল। মানে একটা তরঙ্গের এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলা হয়। তাহলে খেয়াল করো, পর্যায়কাল আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে খুবই একটা সম্পর্ক আছে। তার মানে একটা তরঙ্গ একটা পর্যায়কালে ল্যামডা পরিমাণ দূরত্ব যাবে। দেখো এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগছে তাকে তো পর্যায়কাল আমি কি বলতেছি? বুঝতে পারতেছো? কোনো একটা কণার এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগতেছে, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, সাম্য অবস্থা থেকে। খেয়াল করো, একবার উপরে উঠে এখানে আসছে, আবার নিচে নামছে, তাহলে যে সময় লাগছে তাকে আমি কি বলবো? পর্যায়কাল বলবো, ঠিক আছে? যেমন খেয়াল করে একটা দোলকের যদি বলি আমি, দোলকের মনে করে এখানে ছিল, ঠিক আছে? এখন খেয়াল করো, মনে করো এটা সাম্য অবস্থা দিলাম, ঠিক আছে? তো সাম্য অবস্থা থেকে এটাকে এখানে আসছে, আবার এখানে আসছে, আবার যখন এখানে ফিরে আসবে তাকে আমি কি বলতাম? একটা পর্যায়কাল বলতাম না? তাহলে খেয়াল করো,
সাম্য অবস্থা থেকে বিস্তারে, দেখো সাম্য অবস্থা থেকে বিস্তারে পৌঁছলো, বিস্তার থেকে আবার সাম্য অবস্থা, ডানের বিস্তার আবার সাম্য অবস্থা। দেখো তাহলে এটাকে একটা সময় পর্যায়কাল বলা যাবে না? তুমি পর্যায়কাল যেখান থেকে ইচ্ছে হিসাব করতে পারো, কোনো সমস্যা নেই। এখান থেকে সাম্য অবস্থা থেকে হিসাব করলে আমার বোঝাইতে সুবিধা হবে। তুমি যেখান থেকে ইচ্ছে হিসাব করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ আমি দেখলাম এটা যদি ল্যামডা হয় তুমি উপর থেকেও ল্যামডা হিসাব করতে পারো, ঠিক আছে? এখানে খেয়াল করো, সাম্য অবস্থা থেকে বিস্তারে গেল, আবার সাম্য অবস্থা, অন্য বিস্তার, আবার সাম্য অবস্থা। এই কাজটা করতে যে সময় লাগছে তাকে পর্যায়কাল টি বলবো হবে। এখানে খেয়াল করো, সাম্য অবস্থা থেকে বিস্তারে গেল, সাম্য অবস্থা থেকে বিস্তারে গেল, সাম্য অবস্থায় ফেরত আসলো, ডানের বিস্তারে গেল, সর্বোচ্চ নিচে গেল, আবার ফিরে আসলো, দেখো সাম্য অবস্থায় ফিরে আসলো। তাহলে যে সময় লাগলো তাকে আমি পর্যায়কাল টি বলবো, ঠিক আছে? আরেকবার বলবো আমি, দেখো সাম্য অবস্থা থেকে শুরু করছিল, বিস্তারে গেছে, সাম্য অবস্থায় ফিরে আসছে। সাম্য অবস্থা থেকে শুরু করছিল, বিস্তারে মানে কি সর্বোচ্চ স্মরণে গেছে, সাম্য অবস্থায় ফিরে আসছে। আসছে, দেখো সাম্য অবস্থা থেকে, দেখো আমি ভিডিও দেখাই তোমাদেরকে, দেখো এখান থেকে মানে ঘটনা শুরু হয়েছে, সাম্য অবস্থা থেকে বিস্তারে গেল, বিস্তারে গেল, সাম্য অবস্থায় ফিরে আসলো, সাম্য অবস্থায় ফিরে আসলো, আবার এদিকের বিস্তারে গেল, এদিকের বিস্তারে গেল, সাম্য অবস্থায় ফিরে আসলো, সাম্য অবস্থায় ফিরে আসলো। তাহলে এই সময়টাকে কি বলতাম আমি? একটা পর্যায়কাল বলতাম না? ঠিক আছে, হ্যাঁ, ওটাকে আবার দোলন কাল বলা হবে। একবার দুলতে যে সময় লাগে, ঠিক আছে না, একবার ডান বামে যে সময় লাগবে, একবার উঠতে নামতে যে সময় লাগে, ঠিক আছে? তুমি দেখেই বুঝতে পারবা, একবার উপরে একবার নিচে। তাহলে এখানে যে সময় আছে তাকে আমি কি বলবো? পর্যায় কাল বলবো। তাহলে খেয়াল করো, একবার ওঠা একবার নামা, এখানে যতটুকু দূরত্ব যায় তাকে আমি কি বলতেছিলাম? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলতেছিলাম। তাহলে তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্য আর পর্যায়কালের মধ্যে একটা সম্পর্ক আছে, সমান না, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য বলতেছি না, দৈর্ঘ্যের একক কিন্তু হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক কি? দেখো দৈর্ঘ্যের একক কিন্তু মিটার, পর্যায়কালের একক কি? সেকেন্ড। কিন্তু একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক আছে? এটা একটা পর্যায়কালের সময় একটা তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব যাবে। এই তরঙ্গ তো সামনে যাচ্ছে না, তো সময় তো লাগতেছে, ঠিক আছে না? তো তরঙ্গ যখন এইখান থেকে এইখানে চলে গেল, কতটুকু সময় লাগলো? ভাইয়া টি পরিমাণ সময় লাগলো, পর্যায়কালের পরিমাণ সময় লাগলো। তো তরঙ্গ এইখান থেকে এইখানে আসলে কতটুকু পথ পাড়ি দিছে? ল্যামডা পরিমাণ পথ পাড়ি দিছে। তার মানে একটা পর্যায়কাল পার হইলে তরঙ্গটা ল্যামডা পরিমাণ সামনের দিকে আগায় যায়, ঠিক আছে? তাহলে মনে করো একটা সরল দোলককে আমি এভাবে দেখাচ্ছি, যদি এর পর্যায়কাল 2 সেকেন্ড হয়, ঠিক আছে? পর্যায়কাল মনে করো 2 সেকেন্ড হয়, ঠিক আছে? তার মানে এই কণাটা 2 সেকেন্ডে যত দূর যাবে সেটাই তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হবে। একটা পর্যায়কালের সময় যতটুকু তরঙ্গটা সামনে আগা যায় তাকে আমি ল্যামডা বলতেছি, ঠিক আছে? আবার মনে করো আমি বললাম ল্যামডা হচ্ছে মনে করো 1 সেন্টিমিটার, ঠিক আছে? তার মানে 1 সেন্টিমিটার চাইতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলা হয়। বুঝতে পারতেছো? এখন তাহলে লাস্টে আলোচনা করে ফেলি কম্পাঙ্ক। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? সূত্র আজকে দেখো, আমরা আজকে জাস্ট টার্মসগুলো আলোচনা করে দিই, ঠিক আছে? তাহলে খেয়াল করো, কম্পাঙ্ক মানে কি? 1 সেকেন্ডে কতবার কাঁপে, 1 সেকেন্ডে কয়টা দোল দেয়, ঠিক আছে না? আমি খেয়াল করো, এইখান থেকে শুরু করে এটাকে আমি একটা দোল বললাম, তো এখান থেকে শুরু করে এটা আরেকটা দোল হবে, এটা আরেকটা দোল হবে। মনে করো আমি 3টা দোল এখানে আট করছি। কয়টা দোল আট করছি বোর্ডে? 3টা দোল আট করছি, ঠিক আছে? এইটা একটা, এখান থেকে নিয়ে এখানে একটা, তার পাশে এখানে একটা, ঠিক আছে? এখন তোমাকে আমি একটা প্রশ্ন বললাম যে তরঙ্গের এইখান থেকে এইখানে আসতে সময় লাগছে 3 সেকেন্ড, ঠিক আছে? তরঙ্গ আগে এখানে ছিল, তরঙ্গ তো সামনের দিকে যায়, ঠিক আছে না? তো এইখান থেকে এইখানে আসতে এর সময় লাগছে, মনে করো সময় লাগছে 3 সেকেন্ড, ঠিক আছে? আর এইখান থেকে এইখানকার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। কয় মিটার? 6 মিটার। কিছু প্রশ্নের উত্তর দিয়ে আছে, ক্লাসটা আমি শেষ করে দিই, ঠিক আছে? দেখো একটা তরঙ্গের এইখান থেকে এইখানে আসতে সময় লাগছে 3 সেকেন্ড, আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 6 মিটার মনে করো। ইউজুয়ালি এত বড় হয় না, ধরলাম, ঠিক আছে? বা 6 সেন্টিমিটার দিই, তাহলে বিষয়টা বুঝতে ভালো লাগবে। 6 মনে করো সেন্টিমিটার দিলাম, ঠিক আছে? এখন তোমরা এখান থেকে আমাকে পর্যায় কাল বলবা কত, তরঙ্গ দৈর্ঘ্য বলবা কত, কম্পাঙ্ক বলবা কত, কম্পাঙ্ক ঠিক আছে?
কম্পাঙ্ক 1/সেকেন্ড, কারণ হচ্ছে 3 সেকেন্ডে তিনটা আছে 1 সেকেন্ড। আরো হিসাব করি, ঠিক আছে? তরঙ্গটা উপরের দিকে সর্বোচ্চ যে সরণ হইছে এর মানটা ছিল মনে করো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, ঠিক আছে? 1 সেন্টিমিটার। তোমরা আমাকে বলবা এর বিস্তার কত, তরঙ্গ দৈর্ঘ্য কত, পর্যায়কাল কত, কম্পাঙ্ক কত। সবার আগে সহজ প্রশ্নের উত্তর দিয়ে ফেলি। সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ কতটুকু উপরে উঠবে, সর্বোচ্চ কতটুকু নিচে নামবে, তাকে বিস্তার বলা হয়। তাহলে দেখলাম সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ এতটুকু উপরে উঠছে, তাহলে বিস্তার হচ্ছে এইখানে কত বলবো? তাহলে এখানে বিস্তার হচ্ছে আমার 1 সেন্টিমিটার বলা যাবে, লিখলাম। এবার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? একবার দোল দিতে তরঙ্গ যতটুকু যায়, একটা পর্যায়কাল সময় যতটুকু যায়, তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য মানে এতটুকু বলতে পারি। 2 সেকেন্ড। বা তোমার যে কোনো জায়গা থেকে হিসাব করতে পারো। আমার সবচেয়ে সুবিধা হয় আমি এখান থেকে হিসাব করবো, একটা প্যাচ সম্পূর্ণ, একবার উঠা একবার নামা, ঠিক আছে? তো দেখো এখানে 1টা 2টা 3টা, এই 3টা মিলে হচ্ছে 6 সেন্টিমিটার। তরঙ্গ দৈর্ঘ্য মানে যে আমার এতটুকু লাগবে, আমার এতটুকু লাগবে। দেখো এখানে আরো এতটুকু আছে আর এতটুকু আছে, এই সম্পূর্ণ মিলে কত হিসেবে বলতো? 6 সেন্টিমিটার। আমাকে শুধুমাত্র এই 3 ভাগের 1 ভাগটা লাগবে, কারণ এটাই হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে সম্পূর্ণ যদি 6 সেন্টিমিটার হয়, এতটুকু কত হবে? সবাই শিওর? হ্যাঁ 2 সেন্টিমিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হচ্ছে? 2 সেন্টিমিটার। অ্যান্সার বাকি আছে। পর্যায়কাল কত? পর্যায়কাল কাকে বলে? একবার দোল দিতে যে সময় লাগবে, একবার উঠতে একবার নামতে যে সময় লাগে, বা সোজা কথায় একটা তরঙ্গ দৈর্ঘ্য যাইতে যে সময় লাগে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, খেয়াল করো, সম্পূর্ণ যাইতে সময় লাগছে 3 সেকেন্ড। 1 সেকেন্ড, তাহলে এতটুকু যাইতে সময় লাগছে কত সেকেন্ড? 1 সেকেন্ড। 1 সেকেন্ড, 3 ভাগের 1 ভাগ। তাহলে এই 1 সেকেন্ডকে আমি কি বলতে পারবো? পর্যায়কাল বলতে পারবো। তাহলে পর্যায়কাল কত সেকেন্ড? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। প্রশ্ন হচ্ছে কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে জয়টা দোল দিবে, 1 সেকেন্ডে জয়টা দোল দিবে। একটা। খেয়াল করো, আমি দেখলাম এখানে দোল কয়টা আছে? দোল কয়টা আছে? এখান থেকে নিয়ে 1টা দোল, 2টা দোল, 3টা দোল। তো খেয়াল করো 3টা দোল দিতে কয় সময় লাগছে? 3 সেকেন্ড লাগছে। তাহলে আপু খেয়াল করো 3 সেকেন্ডে দোল দেয় কয়টা? 3টা। অর্থাৎ 1 সেকেন্ড কয়টা দিবে? 1টা। একক কি বলো তো? একক কি? পার সেকেন্ড। হার্জ বা পার সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে। আর তাহলে বুঝতে পারতেছো? সমস্যা নেই, ভিডিও আপলোড করা হবে। আজকে ক্লাসটা একটু বড় হয়ে গেল। তোমার আজকে আলোচনা দেখো, ভিডিও দেখিও, যদি কোনো ডাউট থাকে নেক্সট দিন আবার আগে ডাউট ক্লিয়ার করবো, তারপর নতুন আলোচনা শুরু হবে, ঠিক আছে?